বন্ধুরা, আপনারা সবাই বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে কম বেশি শুনেছেন। এটি ছিল ইতিহাসের একটা কলঙ্কময় অমীমাংসিত ঘটনা, যে ঘটনার সঠিক এবং নিরপেক্ষ তদন্ত গত 15 বছরেও সম্ভব হয়নি। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত হয় বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। এই বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক কর্মকর্তাকে হত্যা করে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বিডিআর হলো বাংলাদেশের একটি সুসংগঠিত বাহিনী। তারা কেন এই ঘটনা ঘটিয়েছিল? তৎকালীন সরকার কেন তাৎক্ষণিকভাবে এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি? ভারত এই হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত ছিল? এই সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জেনে নেই ভারত এই হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত ছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনায় ও তৎকালীন বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এখানে দুইটি মূল লক্ষ্য ছিল। ভারতের মূল লক্ষ্য ছিল পাদুয়া ও রৌমারীর ঘটনার বদলা নেওয়া এবং তৎকালীন সরকারের মূল লক্ষ্য ছিল 15ই আগস্টের হত্যার বদলা নেওয়া। দুটি পরিকল্পনার মূল কথাই ছিল বিডিআর বাহিনী ধ্বংস করে দেয়া। 2001 সালের বিডিআর বিএসএফ যুদ্ধে 150 জন বিএসএফ নিহত হয়। এর আগেও নিহত হয় 15 জন বিএসএফ। 1971 সালে যেসব শর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক সাহায্য দেয়, তার অন্যতম শর্ত ছিল বাংলাদেশের কোনো সীমান্তরক্ষী থাকবে না। কিন্তু স্বাধীনতার পরে নানা কারণে পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলসে পরিণত হয়। বিএসএফ হত্যার বদলা নেওয়ার জন্য বিডিআর বাহিনী ধ্বংস করার পরিকল্পনা করে ভারত। ভারত তার মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য মোট 60 কোটি রুপি বরাদ্দ করেছিল। 2009 সালের 19 ও 21 ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থার বাছাই করা 15 জন শুটারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়। তারা বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানায় উপস্থিত থাকে এবং এই হত্যাযজ্ঞ পরিচালনা করে। হত্যা করা হয় মেজর শাকিল সহ 77 জন সামরিক বেসামরিককে। মূল পরিকল্পনা অনুসারেই সবার আগে এই খবর প্রচার করা হয় ভারতীয় গণমাধ্যমে। এই পরিকল্পনা ব্যর্থ হলে বা আর্মির পদক্ষেপে শেখ হাসিনার জীবন বিপন্ন হলে তাকে নিরাপদে তুলে নিয়ে যাওয়ার জন্য ছিল ভারতের বিশাল আয়োজন। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু বড় বড় নেতারা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এবং কিভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল? ভারতের এই পরিকল্পনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয় বেশ আগেই। পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে ঘটনার 1 সপ্তাহ আগে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীকে সুধাসদন থেকে সরিয়ে যমুনা অতিথি ভবনে নেওয়া হয়, কেননা পিলখানার ডেঞ্জার এরিয়ার মধ্যে ছিল এই সুধাসদন। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনায় বিরাট সংখ্যক সেনা অফিসার হত্যা করা হবে, যেটা 1975 সালে তার পিতৃহত্যার একটা বদলা হিসাবে হাসিনার কাছে সুখকর ছিল। এর মাধ্যমে বিডিআর নিশ্চিহ্ন হবে টার্গেট করে বিপুল সংখ্যক সেনা অফিসার হত্যা করা হলে তাতে মূল সেনাবাহিনীর কোমর ভেঙে যাবে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে 25 তারিখ 8:45টার মধ্যেই এনএসআই ডিজি প্রধানমন্ত্রীকে অবহিত করে পিলখানায় বিদ্রোহ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নীরব থাকেন। আক্রমণের পরে অফিসারদের এসওএস পেয়ে সকাল 10টার মধ্যে র্যাবের একটি দল এবং 10:25 সেনাবাহিনীর একটি দল পিলখানার গেটে পৌঁছায়, কিন্তু শেখ হাসিনা কোনো অভিযান চালানোর অনুমতি দেয়নি। আশ্চর্যজনকভাবে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন, আর এর মধ্যে ঘটতে থাকে নারকীয় হত্যাযজ্ঞ। একটা বিষয় লক্ষণীয়, সেনা অফিসাররা কোনো প্রতিরোধ করেনি। কাজেই কি কারণে বিডিআর সৈনিকরা অফিসারদের হত্যা করবে? এটা ছিল সুপরিকল্পিতভাবে সেনা অফিসার হত্যাকাণ্ড। সারাদিন হত্যাকাণ্ড চালানোর সুযোগ দিয়ে বিকেলে শেখ হাসিনা হত্যাকারীদের সাথে বৈঠক করে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু তিনি একবারও জানতে চাননি ডিজি শাকিল কোথায়। ঢাকার দৈনিক প্রথম আলোর এক সাংবাদিক ঘটনার আগের দিন এটা জানার পর এনএসআই কে এই মর্মে অবহিত করে যে পিলখানায় বিদ্রোহের প্রস্তুতি চলছে, যার সাথে বিডিআর ও আওয়ামী লীগের নেতারা জড়িত। এনএসআই থেকে উক্ত সাংবাদিককে বলা হয় বিষয়টা চেপে যেতে। অন্যদিকে ওই সময়ই ভারত তার প্ল্যান মতো এগিয়ে যায় বিডিআর অপারেশনে। তৎকালীন দুর্নীতিবাজ সেনাবাহিনী প্রধান মঈন ইউ আহমেদকে বলা হয় প্রয়োজনীয় সাপোর্ট দিতে। মঈন ইউ আহমেদ তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় তার 2 বছরের অপকর্মের সাক্ষী আর্মি অফিসারদের আগে থেকেই পোস্টিং দিয়ে জড়ো করে বিডিআর পিলখানায়। 24 তারিখে প্রধানমন্ত্রীর পিলখানায় যাওয়ার আগের দিন পিলখানা অস্ত্রাগার থেকে 3টি এসএমজি হারিয়ে যায়। তখন সেনা অফিসারদের দায়িত্ব দেয়া হয় অস্ত্রাগার পাহারায়, যাতে করে সেনাবাহিনীর ওপর আক্রমণ চালানো যায়। এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বে ও পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্নভাবে ভূমিকা পালন করে। তার মধ্যে প্রথমেই আছে সজীব অজেদ জয়ের
দলের ভূমিকা। শেখ হাসিনার পুত্র আগে থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ক্ষিপ্ত ছিল। 2018 সালের নির্বাচনের 1.5 মাস আগে হাসিনার উপদেষ্টা ও পুত্র সজীব অজেদ জয় তার স্টিমিং দ্য রাইজ অব ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ শীর্ষক নিবন্ধে উল্লেখ করেন, জোট সরকারের আমলে সেনাবাহিনীতে 30% মাদ্রাসার ছাত্র ঢোকানো হয়েছে। এদের নির্মূল করে সেনাবাহিনী পুনর্গঠন করতে হবে। পিলখানায় বিপুল সেনা অফিসার হত্যা করা হলে সেনাবাহিনীতে ব্যাপক সংস্কার করা সহজ হবে এবং নতুন নিয়োগ করা যাবে এমন বিবেচনায় জয় ভারতীয় প্রস্তাবটি গ্রহণ করেন। পিলখানা হত্যার পরে জয় দুবাই যান এবং সেখানে ঢাকা থেকে আগত হত্যাকারীদের পুরস্কৃত করেন বলে খবর প্রকাশ করা হয়। এখন দেখি আওয়ামী লীগ নেতা শেখ ফজলে নূর তাপসের কি ভূমিকা ছিল। হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির ছেলে এই তাপস 1975 সালের 15ই আগস্ট ঘটনায় তার পিতা নিহত হয়। পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাপসও ওই ষড়যন্ত্রকে কার্যকর হিসেবে মনে করেন। 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় ফজলে নূর তাপসের ধানমন্ডিস্থ বাসায় 24 জন বিডিআর হত্যাকারীর চূড়ান্ত শপথ নেয়। বিডিআর বিদ্রোহের পরের দিন বিকেলে শেখ তাপসের ঘোষণা প্রচার করা হয়, যাতে করে পিলখানার 3 মাইল এলাকার অধিবাসীরা দূরে সরে যান। আসলে এর মাধ্যমে খুনিদের নিরাপদে পার করার জন্য সেফ জোন তৈরি করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কি ভূমিকা ছিল? সুপরিকল্পিত বিডিআর হত্যাযজ্ঞ সংগঠনের নিমিত্ত ভারতের পরামর্শে হাসিনার ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয় সাহারা খাতুনকে। বিদ্রোহের দিন কোনো প্রকারের তৎপরতা ছিল না সাহারার, বরং সেনা অভিযান ও পিলখানায় র্যাবের ঢোকার অনুমতি চাইলে সাহারা খাতুন না করে দেন। বিকেলে বিদ্রোহীদের সাথে প্রেস ব্রিফিং করে এই অথচ ডিজি শাকিলের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেননি। বিদ্রোহীদের সাথে সমঝোতার পরে রাতে তিনি পিলখানায় যেতে চাননি, বরং আইজি নূর মুহাম্মদ তার মেয়েকে পিলখানা থেকে উদ্ধারের জন্য একাই অভিযান চালাতে উদ্যত হলে ঠেলায় পরে সাহারা যান পিলখানায়, তাও প্রধানমন্ত্রীর বুলেট প্রুফ গাড়িতে করে। সাহারা খাতুনের সাথে প্রধানমন্ত্রীর মেডিকেল টিমের অ্যাম্বুলেন্স ও রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স পিলখানায় ঢোকে। এরপরে পিলখানার বাতি নিভিয়ে ঘাতকদের ওই অ্যাম্বুলেন্সে করে পিলখানার বাইরে নিরাপদ জায়গায় সরানো হয়। তখনও অনেক অফিসার আহত হয়ে পিলখানায় নানা স্থানে লুকিয়েছিল, কিন্তু সাহারা এদের উদ্ধার করেন। কর্নেল এমদাদ, কর্নেল রেজা আফতাব ও কর্নেল এলাহিকে সাহারা পিলখানা ত্যাগ করার পরক্ষণে হত্যা করা হয়। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কি ভূমিকা ছিল? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ষড়যন্ত্রের পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল। বিদেশি হত্যাকারীদেরকে নিরাপদে মধ্যপ্রাচ্য, লন্ডন ও আমেরিকায় পৌঁছানোর দায়িত্ব দেয়া হয় এই সোহেল তাজকে। 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় সেনাবাহিনীর হেলিকপ্টারে কয়েকজন হত্যাকারী সহ তাকে সিলেটে নিয়ে যাওয়া হয় এবং সে রাতেই তাজ ওসমানী বিমানবন্দর থেকে হত্যাকারীদের সাথে নিয়ে বিদেশের পথে যাত্রা করেন। তৎকালীন আওয়ামী লীগ নেতা হাসানুল হক ইনুর কি ভূমিকা ছিল? বাংলাদেশের রাজনীতির অন্ধকার গলির নেতা এই হাসানুল হক ইনু। তিনি 1975 সালের অনেক সেনা অফিসার হত্যা করেছেন কর্নেল তাহের বাহিনীর সেকেন্ড ইন কমান্ড থেকে। 1975 সাল থেকে অদ্যাবধি দেশে সংঘটিত সকল সামরিক অভ্যুত্থানে তার যোগসাজশ রয়েছে। পিলখানা হত্যাযজ্ঞের সময় তিনি তার ঘনিষ্ঠ বিডিআরদের ফোন করে হত্যায় উৎসাহ জুগিয়েছিলেন এবং তাদের পরামর্শ দিয়েছেন কি করে লাশ গোপন করতে হয়। প্রায় 25 বছর হয়ে গেছে 57 সেনা অফিসার সহ 77 মানুষ হত্যা। বিডিআর বাহিনী বিলুপ্ত করা হয়েছে, ভারতীয় সহায়তায় বিজিবি গঠন করা হয়েছে, যারা এখন বিএসএফ এর সাথে ভাগাভাগি করে ডিউটি শেষ করে। কয়েক হাজার বিডিআর সদস্যকে কোমরে দড়ি লাগিয়ে বিচারের প্যারেড করানো হয়েছে, জেল হয়েছে সবার। অন্যদিকে রাঘব বোয়ালদের বিরুদ্ধে সাক্ষী গায়েব করতে 53 জন বিডিআরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু 57 সেনা হত্যার বিচার এখনো বাকি। যেন তেন কোনো বিচার চায় না সেনাবাহিনী। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমরাও এই হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই। সবাই কমেন্টে বিচার চাই লিখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস সবাই জানতে পারে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।